এবার ছেড়ে দাও আমায়। রাত থেকে সকাল হয়ে গিয়েছে, কিন্তু তোমার এখনো শেষ হয়নি। একটু পরেই তোমার ছেলে উঠে যাবে, তারপর আমাকে দেখতে না পেয়ে কান্না করবে। প্লিজ লিভ মি কুক। কিন্তু আমার তো তোমাকে আরো লাগবে, আমার তো এখনো মন ভরেনি। কি, তোমার মন ভরেনি? সারা তুমি আমাকে একটু ঘুমাতে দিলে না, এখন তুমি বলছো যে তোমার মন এখনো ভরেনি। উঠো বলছি আমার উপর থেকে। এই ছেলে একটা দিনও আমি শান্তিতে থাকতে দেয় না। এই রোজ রোজ এসব করে কি বলো তো? অনেক মজা পাই শোনা, এখন চুপ করো, আর 5 মিনিট পর তোমাকে ছেড়ে দেবো। তোমার 5 মিনিট কখনো শেষ হবে না। সরো বলছি আমার উপর থেকে। ওরা দুজন যখন কথা বলছিল তখনই রুম থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। কুক, উঠো আমার উপর থেকে। দেখো কান্না করছে, আমাকে ওর কাছে যেতে হবে। ঠিক আছে যাও, তবে রাতে রেডি থেকো। শয়তান একটা, দিনের বেলা আর ছেড়ে যায়, আর রাত হলেই উনি শুরু হয়ে যায়। আমাকে এরা দুজন কোনোদিন শান্তি দেবে না। ছোট থেকে শয়তানটা সবসময় আমাকে জ্বালায়। ভেবেছিলাম বিয়ে করে অন্য ঘরে চলে গেলে আমাকে জ্বালাতে পারবে না, কিন্তু উল্টো শয়তানটা আমার ঘাড়ে চেপে বসলো। আর সারা জীবনের জন্য ওর সাথে আমাকে থাকতে হবে। কিন্তু পাগলটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। চলো জেনে আসি দুজনের পরিচয়টা কি। কিম ত্যাংতে, বয়স 23, বাবা মা কেউ বেঁচে নেই। ও যখন খুব ছোট তখন একটা কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়। হাজবেন্ড জিয়ন জাংকুক, ছেলে তেকুক, যার বয়স 3। তে জাংকুক দুজনে মিলে কানাডায় একটা কোম্পানি শুরু করে। দুজনে কঠিন পরিশ্রমের কারণে আজ তাদের কোম্পানি দেশের নাম্বার 1 কোম্পানির মধ্যে একটা। দেশ বিদেশে তাদের এই কোম্পানির অনেক নামডাক। তে মনে করে জাংকুক অনেক বেশি সহজ সরল, কিন্তু সত্যি কি তাই? জাংকুক তা আবার সহজ সরল? তাদের কানাডাতে বিশাল বড় একটা বাড়ি রয়েছে, এখানে শুধু তারা 3 জনই থাকে। খুব সুখে শান্তিতেই তারা ঘর সংসার করছে। তাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছর হতে চললো। তে তাদের কোম্পানির ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে। জিয়ন জাংকুক, বয়স 26, তার বাবা মা কেউ বেঁচে নেই। তাদের দুজনের বাবা মা একই দিনে একই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কারণ জাংকুক আর তে হলো চাচাতো ভাই বোন। তারা সবাই একই বাড়িতেই থাকতো। জাংকুকের বড় বোন জিন। জিন তে আর জাংকুককে অনেক কষ্ট করে মানুষ করেছে। তারা 3 জনই একসাথেই থাকতো। জাংকুক তার তেকে অনেক ভালোবাসে, একদম পাগলের মতো। কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকায় তাহলে ওর চোখ দুটো তুলে ফেলতে বেশি সময় লাগবে না। জাংকুক যেমন একজন বিজনেসম্যান, তেমন একজন সিক্রেট মাফিয়া, যেটা তের অজানা। জাংকুক তার ছেলে তেকুকে অনেক বেশি ভালোবাসে। তেকুক দেখতে হুবহু জাংকুকের ফটোকপি, আর তার ব্যবহারগুলো তার বাবার মতোই, অনেক বেশি দুষ্টু, সারাদিন থেকে অনেক জ্বালায়। মাম্মা, হাই মানছো মিল। দেখো, কান্না করা বন্ধ করো। বলছি তো এখন মিল্ক খেতে হবে না, তুমি এই খাবারটা খাও। আমি একটু পরেই তোমাকে মিল্ক খাওয়াচ্ছি। নো নো নো, আমি খাবো না, আমি মিল্কই খাবো মাম্মা। মাম্মা, মাম্মা ডোন্ট লাভ দেখো। কি হয়েছে? আমার সোনাটা কান্না করছে কেন? পাপা, মাম্মা ডোন্ট লাভ মি। Why are you telling that বেটা? মামা খেতে দিচ্ছে না। তে তুমি খেতে কেন দিচ্ছ না? তে জাংকুকের দিকে রাগে চোখে তাকায়। জাংকুক ভয়ে একটা শুকনো ঢেউ গিলে, কারণ সে বুঝে গিয়েছে এটা তার কারণেই হয়েছে। জাংকুক ছোট ছোট চোখ করে তের দিকে তাকায় এবং একটা খরগোশ মার্কা হাসি দিয়ে বলে, সরি, এমনটা আর হবে না। হ্যাঁ, সেটা তুমি রোজই বলো। এখন আর কান্না থামাও। তেকু, বাবাই আমার, চুপ হয়ে যাও। এখন এই খাবারটা খেয়ে নাও। আজকে আমরা 3 জন পার্কে ঘুরতে যাব আর অনেক বেশি মজা করব। বাবা, সত্যি তুমি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো তো সোনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু আমাকে পার্কে নিয়ে গিয়ে অনেকগুলো বানানা মিল্ক কিনে দিতে হবে। আচ্ছা, কিনে দেবো। এবার খাবার খেয়ে নাও। তারপর তে তেকুকে খাবার খাইয়ে দেয়। জাংকুক তার নিজের অফিসে চলে যায় এবং তে বাড়িতে থাকে তেকুকের সাথে। আগে তে নিয়মিত অফিসে যেত এবং কাজ করত, কিন্তু তেকুকের জন্মের পর তে বাসা থেকেই অফিসের কাজ করে, আর জাংকুক পুরো কোম্পানিটা একাই সামলায়। আর জাংকুক চায়ও না তে অফিসে যাক, কারণ তে যে এরকম সুন্দরী, অফিসের প্রায় প্রত্যেকটা ছেলেই ওর দিকে হা করে তাকিয়ে থাকতো। এটার জন্য জাংকুক যে কয়টা ছেলেকে মেরে ফেলেছে তার হিসেব নেই। তেকে সে কারোর সাথে দেখতে পারে না, সেটা হোক ছেলে বা মেয়ে। তে শুধুমাত্র জাংকুকের। অফিস শেষে ওরা 3 জন চলে যায় পার্কে ঘুরতে। সেখানে গিয়ে তারা অনেক মজা করে। তারপর 3 জনই ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। তেকু ঘুমিয়ে পড়েছে অনেক আগে, তাই তে গিয়ে তেকুকে ওর রুমে শুয়ে দিয়ে আসে। তে রুমের ভিতরে গিয়ে দেখে জাংকুক কারোর সাথে ফোনে কথা বলছে। তে সোজা চলে যায় ওয়াশরুমে, তারপর একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছিল, তখনই হঠাৎ সে নিজের ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করে। তে বুঝতে পারে মানুষটি জাংকুক। কি করছো তুমি? আমার বউকে আদর। তে কিছু বলতে যাবে তার আগেই জাংকুককে কোলে নিয়ে চলে যায় খাটের উপর। তেকে শুয়ে নিজের সমস্ত ভর ছেড়ে দেয় তের উপর। প্রথমে সফটলি কিস করলেও তা আস্তে আস্তে গভীর থেকে গভীরতর হতে থাকে। জাংকুক তের ঠোঁট ছেড়ে এবার নেমে আসে গলায়, নামতে থাকে নিচের দিকে। বক্ষভাজে এসে থেমে যায়। কিছুক্ষণ থেমে পাগলের মতো কিস করতে থাকে। একে একে তের সমস্ত কাপড় খুলে ফেলে। তে লজ্জায় নিজের চোখ বন্ধ করে ফেলে। জাংকুক নিশারা চোখে তাকিয়ে আছে তের নগ্ন শরীরের দিকে। জাংকুক এবার নিজেও ফুল আনড্রেস হয়ে যায় এবং ডুবে যায় একে অপরের ভালোবাসায়। তারপর ক্লান্ত হয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। তে সকালে ঘুম থেকে উঠে চলে যায় ওয়াশরুমে, তারপর একেবারে গোসল করে বের হয়ে আসে। তের
চোখ যায় বিছানার দিকে, দেখে জাঙ্কুক একদম একটা কিউট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর সে চলে যায় তেকুকের রুমের দিকে। তে সেখানে গিয়ে দেখে তেকুক একদম জাঙ্কুকের মতো করে ঘুমিয়ে আছে। তে গিয়ে তেকুকের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে চলে যায় রান্নাঘরে সকালের জন্য নাস্তা বানাতে। কিছুক্ষণ পর তেকুকের ঘুম ভেঙে যায়। তে গিয়ে ওকে ফ্রেশ করে জাঙ্কুক এসে দেখে তে তেকুককে বেস্ট ফিডিং করাচ্ছে। জাঙ্কুক ওদেরকে দেখে মুচকি হাসি দেয়। তারপর গিয়ে ওদের পাশে বসে পড়ে। তে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে জাঙ্কুককে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। জাঙ্কুক, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তে আপু কাল রাতে আমাকে কল করেছিল, তার শরীরটা নাকি ভালো নেই, সে আমাদেরকে দেশে যেতে বলেছে। আর আপু অনেক বেশি কান্না করছিল, যার কারণে আমিও হ্যাঁ বলে দিয়েছি। দেশে যাওয়ার কথা শুনেই তের মনে পড়ে যায় সে ভয়ঙ্কর অতীতের কথা, যার জন্য তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। মনে পড়ে যায় তার আর জাঙ্কুকের প্রথম ভালোবাসার কথা। আমি জানি তে তোমার পুরনো কথা মনে পড়ছে, কিন্তু এসব কিছু মনে করো না, ওটা আমাদের অতীত ছিল। এখন আমরা দুজন আমাদের ছোট্ট পরিবার নিয়ে অনেক সুখী আছি। তাছাড়া আমরা এখন আমাদের বিয়ের কথা আপুকে জানাইনি। আমাদের উচিত আমাদের বিয়ের কথা আর আমাদের তেকুকের কথা আপুকে জানিয়ে দেওয়া। তুমি ঠিক বলেছো জাঙ্কুক, আমি ফিরতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাতের ফ্লাইটেই রওনা দেব। তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে নাও। জাঙ্কুক মনে মনে ভাবে, ঠিক এখন ওই ছেলেটাকে ভালোবাসে? না না, আমি এটা কিছুতেই হতে দেব না। তে শুধু আমার, তে ইজ মাই। জাঙ্কুক তেকুকে নিয়ে গাড়িতে অপেক্ষা করছে। আর একটু পরে তাদের ফ্লাইট। তখনই সেখানে তে আসে। তেকে দেখা মাত্রই জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়, কারণ তেকে অনেক বেশি সুন্দর লাগছিল। তে আজকে একটা কালো প্যান্ট আর কালো শার্ট পরেছে। তে দুধে আলতা গায়ের রঙের সাথে যেন কালো রংটা অনেক বেশি মানিয়েছে। জাঙ্কুক মনে মনে বলে, ভাগ্যিস আমরা নিজেদের প্রাইভেট জেটে যাচ্ছি, না হলে আজকে যে আমার হাতে কতগুলো ছেলে খুন হতো আল্লাহ জানে। ইস, মেয়েটা এত সুন্দর কেন? এই সৌন্দর্যের জন্যই আমি একদিন মরে যাব। কত লুকিয়ে রাখবো আমি ওকে সকলের নজর থেকে। কি হলো জাঙ্কুক, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো। তারপর তারা তিনজন বেরিয়ে যায়। ওদের নিজেদের প্রাইভেট জেটে ভেতরে বসে আছে ওরা তিনজন। তেকুক অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে। তেও কিছুক্ষণ হলো ঘুমিয়েছে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম নেই। সে বসে বসে ভাবছে অতীতের কথা। যাও কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল, আর তে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছিল। তারা দুজন অনেক মেধাবী হওয়ায় খুব সহজে একটা বড় কলেজে চান্স পেয়ে গিয়েছিল। জিন একটা কোম্পানিতে চাকরি করত, এতে ওদের পরিবার কোনো মতে চলে যেত। জাঙ্কুক একটা কফি শপে কাজ করত, আর তে কিছু ছোট বাচ্চাদের পড়াতো। এভাবেই ওদের দিন ভালোই কাটছিল। তে আর জাঙ্কুক একসাথে কলেজ যাওয়া আসা করত। একদিন একটা মেয়ে এসে তেকে জিজ্ঞেস করে, হ্যালো তে, আমি জিমিন। তোমার সাথে যে ছেলেটা থাকে ওর নাম জাঙ্কুক, তাই না? হ্যাঁ, কেন? আচ্ছা জাঙ্কুক তোমার কি হয়? আমার চাচাতো ভাই। আচ্ছা তুমি কি ওর সাথে আমার পরিচয় করে দিতে পারবে? আসলে আমি ওকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছি, কিন্তু বলার সাহস পাইনি। প্লিজ তে, প্লিজ হেল্প মি। জিমিনের কথাই তেও রাজি হয়ে যায়। সে বাড়ি গিয়ে জাঙ্কুককে সকল ঘটনা খুলে বলে। জাঙ্কুক তেমন একটা পাত্তা দেয় না। এরপর থেকে জিমিন জাঙ্কুকের পেছনে পড়ে থাকে। এভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়, কিন্তু জিমিন জাঙ্কুকের পেছন ছাড়ে না। জিমিনের পাগলামি দেখে জাঙ্কুক পরবর্তীতে জিমিনের প্রস্তাবে রাজি হয়ে যায়। শুরু হয়ে যায় তাদের ভালোবাসার সম্পর্ক। জিমিন হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে। তাদের টাকা পয়সার অভাব নেই। মূলত এই কারণে জাঙ্কুক জিমিনের কাছ থেকে বারবার দূরে থাকছিল। এর মধ্যে আবার তের জীবনে ভালোবাসা হয়ে আসে সুগা। সুগা একদিন হঠাৎ করেই তেকে প্রপোজ করে, কিন্তু তে মানা করে দেয়। এরপর থেকেই সুগাও জিমিনের মতোই সবসময় তের পিছনে পড়ে থাকতো। সবকিছুতেই তের খেয়াল রাখতো। তের কোনটা পছন্দ অপছন্দ সেগুলো জানা হয়ে গিয়েছিল সুগার। তের পছন্দ অপছন্দেরও খেয়াল রাখতো সুগা। এগুলো দেখে আস্তে আস্তে তে নরম হয়ে আসে এবং সুগার সাথে রিলেশনে যায়। দেখতে দেখতে কেটে যায় 6টি মাস। এই 6 মাসে তে সুগাকে অনেক ভালোবেসে ফেলে। তে সুগার সবসময় খেয়াল রাখতো। অন্যদিকে জাঙ্কুক আর জিমিনের সম্পর্ক ভালোই চলছিল। তে আর জিমিনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। কিছুদিন পর জিমিনের জন্মদিন ছিল, তাই জাঙ্কুক জিমিনকে উপহার দেওয়ার জন্য টাকা জমাতে থাকে। এদিকে তেও তার জন্য কিছু জমানো টাকা দিয়ে জিমিনের জন্য উপহার কিনে। জিমিন তার ফার্ম হাউসে জন্মদিনের অনুষ্ঠান রাখে। তে আর জাঙ্কুক একসাথেই অনুষ্ঠানে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা শুনে তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। দেখলে তো তোরা, আমি বাজিতে জিতে গেছি। জাঙ্কুক কিভাবে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আসলে এই গরিবগুলো না এরকমই হয়, ওদের একটু ভালোবাসা দিলেই ওরা গলে যায়। আর তোরা বলেছিলি না জাঙ্কুক এরকম ছেলে নয়? দেখলি তো, ও সব ছেলের মতোই বড়লোক মেয়ে দেখেই রাজি হয়ে গিয়েছে। কিন্তু আমি তো ওকে ভালোবাসি না, শুধুমাত্র বাজি ধরে ওর সাথে প্রেমে নাটক করেছি, আর আমি বাজিতে জিতেও গেছি। আর ওইতে সেও কত বোকা, তাই না? সে ভেবেছে সুগা ওকে সত্যিকারের ভালোবাসে। সুগার সাথে যে আমার অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়েছে এটা তো তারা জানে না। দুজনেই একদম গাধা। আমাদের অভিনয়টাকে ভালোবাসা মনে করে নিয়েছে। এগুলো বলা বলি করে ওরা সকল বন্ধুরা হাসতে থাকে। এদিকে সব কথা শুনে তের দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে, আর জাঙ্কুক স্তব্ধ হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর জাঙ্কুক বাড়ির ভিতরে প্রবেশ করে। হঠাৎ জিমিন জাঙ্কুককে দেখে একটু অবাক হয়ে যায়। জিমিন, তুমি কিভাবে পারলে আমাদের সাথে এরকম করতে? কি ক্ষতি করেছিলাম আমরা?
তাহলে তোমরা সব শুনেই নিয়েছো। দেখো জাঙ্কুক, তোমরা আমার কোনো ক্ষতি করনি, এটা শুধুমাত্র একটা বাজি ছিল, যা হয়েছে ভুলে যাও। তোমরা দুটো মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলছো আর বলছো সেগুলো ভুলে যেতে। তোমরা কি মানুষ? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সত্যি তুমি ভালোবাসার যোগ্য নও। কথাগুলো বলে জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক বাসায় গিয়ে দেখে তে তার রুমের ভেতর বসে চিৎকার করে কান্না করছে। তের এই অবস্থা দেখে জাঙ্কুকের বুকের ভেতর ব্যথা করে ওঠে। সে তেকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখেনি। তখনই সেখানে জিন চলে আসে এবং বলে, তে কি হয়েছে তোর? এভাবে কেন কান্না করছিস? সব খুলে বল আমায়। তে জিনকে জড়িয়ে ধরে সবকিছু খুলে বলে, শুধু ওদের নাম ছাড়া। সেদিনের পর কেটে যায় অনেকগুলো দিন। ওই দিনের ঘটনার পর জাঙ্কুক তে কেউ আর কলেজে যায়নি। তে বাড়িতে সবসময় নিজের রুমে বসে কান্না করতো আর জাঙ্কুক মন মরা হয়ে নিজের রুমে বসে থাকতো। জিন ওদের দুজনের এই অবস্থা দেখতে পাচ্ছিল না, তাই সে ঠিক করে যে তে আর জাঙ্কুককে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিবে যাতে তাদের মনটা ভালো হয়। জিন নিজে জমানো সমস্ত টাকা দিয়ে তে আর জাঙ্কুককে কানাডা পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য। এখানে সে তার একটা ভালো কলেজে চান্স পেয়ে যায় এবং পড়াশোনা করতে থাকে। তে আর জাঙ্কুক একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতো আর নিজেদের খরচ চালানোর জন্য দুজনে একই ক্যাফেতে পার্ট টাইম জব করতো। দুজন সবসময় একসাথেই থাকতো, কলেজে হোক বা বাড়িতে, এবং ক্যাফেতেও একসাথে যেত। এভাবে দেখতে দেখতে কানাডাতে তাদের 1 বছর পার হয়ে যায়। তারা দুজনে কিছু টাকা জমিয়ে সাথে একটা বিজনেস স্টার্ট করে এবং কিছুদিনের মধ্যেই তারা ব্যবসাতে সফলতা অর্জন করে। তের মনে জাঙ্কুকের জন্য তেমন কোনো ফিলিংস না থাকলেও জাঙ্কুকের মনে তের জন্য আলাদা ফিলিংস কাজ করতে শুরু করে। সে দেখে অন্য কোনো ছেলের সাথে দেখলেই রেগে যেত, হুটহাট ওর উপর রাগ দেখাতো। তে অবশ্য সেটাকে কিছু মনে করেনি। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন তার একটা অনেক বড় কন্ট্রাক্ট পেয়ে যায়, যার খুশিতে জাঙ্কুক একটা পার্টির আয়োজন করে। দেখে আজ অন্যদিনের চেয়ে আরো বেশি সুন্দর লাগছিল, তাই পার্টিতে আসা সকল ছেলেরাই ওর দিকে হা করে তাকিয়েছিল। এটা জাঙ্কুকের মোটেও পছন্দ হয়নি, তাই সে ইচ্ছে করে তের খাবারে ওষুধ মিশিয়ে দেয়, যার কারণে তে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। সেদিন রাতে জাঙ্কুক তেকে বাড়ি নিয়ে গিয়ে তার সাথে ইন্টিমেট হয়। সকালে তের ঘুম ভাঙতেই জাঙ্কুক এমন ভাবে তের সামনে তুলে ধরে যে ওরা দুজনে ড্রাঙ্ক ছিল আর এটা ভুলবশত হয়ে গিয়েছে। তেও আর জাঙ্কুককে কিছু বলে না, কারণ সে জাঙ্কুককে অন্ধের মতো বিশ্বাস করে। তার কাছে জাঙ্কুক খুবই সহজ সরল ইনোসেন্ট একটা মানুষ। এই ঘটনার কিছু মাস পরেই তে জানতে পারে সে প্রেগনেন্ট। তে প্রেগনেন্ট কথাটা জানার পর জাঙ্কুকের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। সে তো ইচ্ছে করে এটা করেছিল যাতে তে তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যায় আর তে চাইলেও তার কাছ থেকে যেন দূরে যেতে না পারে, কারণ সে উপলব্ধি করতে পেরেছিল যে সে তেকে ঠিক কতটা ভালোবাসে। সে তেকে কারোর সাথে শেয়ার করতে পারবে না। ওই দিন জাঙ্কুক থেকে বিয়ের প্রস্তাব দেয়। তেও তার অনাগত বাচ্চার কথা ভেবে রাজি হয়ে যায় আর তারা দুজনে বিয়ে করে নেয়। এভাবেই তারা কানাডাতে গড়ে তোলে নিজেদের সুখের পৃথিবী। তে আর জাঙ্কুক একসাথে কঠোর পরিশ্রম করে তাদের কোম্পানিকে অনেক বড় করেছে। তে এখন জাঙ্কুককে পাগলের মতো ভালোবাসে। সে তার স্বামী সন্তান ছাড়া কিছুই বোঝে না। তে চায় সারা জীবন জাঙ্কুকের সাথে কাটাতে। অনেক ভালোবেসে ফেলেছে সে পাগলটাকে। এদিকে জাঙ্কুক দিন দিন তের প্রতি সাইকো হয়ে উঠেছে। কোনো ছেলে যদি তের দিকে বাজে নজরে তাকায় তাহলে জাঙ্কুক ছেলেটাকে অনেক বাজেভাবে শাস্তি দেয়। তাছাড়া জাঙ্কুক একজন সিক্রেট মাফিয়া, কিন্তু সে খারাপ কোনো কাজ করে না, বরং মানুষের উপকার করে। মাফিয়া জগতে সবাই তাকে জেকে নামে চিনে। জাঙ্কুক যখন অতীতের কথাগুলো ভাবছিল তখনই হঠাৎ তের ঘুম ভেঙে যায়। তের ঘুম ভাঙতে দেখে জাঙ্কুক ওর কপালে একটা চুমু এঁকে দেয়। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায়। জাঙ্কুক এখনো ঘুমিয়ে রয়েছে। এখানে আসার খুশিতে সে অনেক লাফালাফি করেছে আর ঠিকমতো রাতে ঘুমায়নি, তাই তো এখনো ঘুমিয়ে রয়েছে। জাঙ্কুক আর তে রওনা দেয় কিমবারির উদ্দেশ্যে, কারণ কিমবারির বড় ছেলে মিস্টার কিম নামজনের সাথে বিয়ে হয়েছে জিনের। জিন এখন ওদের বিয়ে সম্পর্কে কিছুই জানে না, কারণ ওদের বিয়েটা যেভাবে হয়েছে ওরা সেটা জিনকে ফোনে জানাতে চায়নি। জাঙ্কুক আর তে চেয়েছে সামনাসামনি দেখা করে সবটা জানাতে। কিছুক্ষণের মধ্যেই তারা কিমবারির সামনে এসে পৌঁছে যায়। জাঙ্কুকের কোলে তেকু ঘুমিয়ে আছে। কলিং বেল বাজতে কেউ একজন এসে দরজা খুলে দেয়। সেই মানুষটাকে দেখে জাঙ্কুক আর তে দুজনে চমকে যায়, কারণ মানুষটা আর কেউ নয় বরং জিমিন। জাঙ্কুক আর তে দুজনে জিমিনকে দেখে ভীষণ অবাক হয়, সাথে জিমিন নিজেও। তারা তিনজনে একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন জিমিনের নজরে পড়ে জাঙ্কুকের কোলে থাকা একটা বাচ্চা ছেলের উপর। জিমিনের বুকের ভিতর কেমন যেন ব্যথা করে ওঠে। তখন জিন দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে আর বলে, কতদিন পর তোরা আমার কাছে ফিরে এলি? এতদিন পর মনে পড়লো তোদের আমার কথা? আমি না হয় তোদের দূরে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তোরা আমাকে ভুলেই গেলি। আমার কথা তোদের আর মনে পড়ে না, তাই না? কি বলছো আপু? আমি তোমাকে ভুলতে পারি? তুমি না থাকলে তো আমরা কবে শেষ হয়ে যেতাম। তুমি আছো বলেই আজ আমরা এত বড় হয়েছি, আর আমরা তোমাকেই ভুলে যাব? হয়েছে, আর বলতে হবে না। তখনই জিনের নজর পড়ে জাঙ্কুকের উপর। জাঙ্কুকের কোলে একটা বাচ্চাকে দেখে জিন অনেক চমকে যায়। বাচ্চাটা দেখতে পুরো জাঙ্কুকের মতো আর ওর মতোই কিউট করে ঘুমিয়ে আছে। জাঙ্কুক, তোর কোলে এই বাচ্চাটা কার? একদম তোর মতো দেখতে। তুই কি বিয়ে করেছিস? আপু ইয়ে মানে কি বারবার ইয়ে মানে করছিস? আপু আমাকে ভিতরে তো যেতে দাও, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি। ও আমি তো ভুলে গেছিলাম, আয় আয় তাড়াতাড়ি ভিতরে আয়।
জিমিন আর চোখে বারবার তে আর জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, যেটাতে ভালোভাবে লক্ষ্য করে। জাঙ্কুক, তে তোদের সকলের সাথে পরিচয় করে দি। এই হলো আরিম, আমার হাজবেন্ড। এই হলো সুগা, আরিমের ছোট ভাই। আর এই হলো জিমিন, সুগার ওয়াইফ। তখনই তের চোখ পড়ে সুগার উপর। সুগা এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রয়েছে, চোখ দুটো তার পানিতে টলমল করছে, যেন এখনই কেঁদে দিবে। তের মনে পড়ে যায় অতীতের সেই ঘটনা। সে তাড়াতাড়ি করে সুগার উপর থেকে চোখ সরিয়ে নেয়, কিন্তু সুগা এখনো তের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। এটা দেখে জাঙ্কুক রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জিনা আর আরিমের বিয়ে হয়েছে প্রায় 7 বছর হতে চলল। তাদের একটা 6 বছরের ছেলেও আছে, তার নাম নামজি। সে এখন হোস্টেলে থাকে। সুগা জিমিনের কোনো সন্তান নেই। জিমিন বারবার আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, কিন্তু জাঙ্কুক একবারের জন্য জিমিনের দিকে তাকায়নি। সকালের চেঁচামেচিতে তেকুকের ঘুম ভেঙে যায়, আর সে জোরে জোরে কান্না করতে থাকে। মামা! তে তাড়াতাড়ি যায় ওর ছেলের কাছে, কারণ সে জানে তেকুক যদি একবার কান্না করতে শুরু করে তাহলে সহজে ওকে থামানো যায় না। তেকুক, এই তো বাবা, আমি এখানে। তুমি কান্না কেন করছো? মামা, আমার মিল্ক। ওকে বেবি, ডোন্ট ক্রাই। জিনাপু, আমার রুমটা কোথায়? আমাকে তাড়াতাড়ি রুমে যেতে হবে, না হলে আমার ছেলে কান্না করেই যাবে। জিন অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। আপু, তাড়াতাড়ি বলো। উপরের ডান পাশের রুমটা তোদের, কিন্তু এই বাচ্চাটা তোকে মা কেন বলছে? সে কথার উত্তর জাঙ্কুক তোমাকে দিয়ে দিবে বলেই তে সেখান থেকে চলে যায়। জিনিবার বিস্মিত নয়নে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, আসলে আপু, আমি তেকে বিয়ে করে ফেলেছি, আর তেকুক আমার আর তের সন্তান। জিনি সে জাঙ্কুকের কান ধরে বলে, ওরে শয়তান, এই ছিল তোর মনে? আমার সহজ সরল বোনটাকে ভুলে ভালিয়ে তুই সোজা বিয়ে করে নিয়েছিস, এবং তার সাথে ওকে তোর বাচ্চার মা বানিয়ে দিয়েছিস। খরগোশের বাচ্চা, আমাকে এই কথাটা আগে জানালে কি হতো? সরি আপু, আর এই ভুল হবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও, আর আমার কান ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিচ্ছি, কিন্তু যদি দেখি আমার ছোট্ট বোনটাকে কখনো কষ্ট দিয়েছিস, তাহলে তোকে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে ফ্রেশ হতে যেতে দাও, অনেক টায়ার্ড লাগছে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি তাদের দুজনের জন্য খাবার পাচ্ছি। এরপর জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে একটা শয়তানি মার্কা হাসিতে উপরে চলে যায়। সুগা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, যেন কেউ তার দেহ থেকে প্রাণটাই কেড়ে নিয়েছে। সুগা ওখানে আর না দাঁড়িয়ে চলে যায় নিজের রুমের দিকে। সুগাকে যেতে দেখে জিমিনও যায় তার পিছু পিছু। সুগা নিজের ঘরে গিয়ে বেলকনিতে চলে যায় এবং সেখানে সিগারেট খেতে থাকে। যার জন্য এতটা দিন অপেক্ষা করেছিল, সেই মেয়ে তো এখন অন্য কারো হয়ে গিয়েছে কারো স্ত্রী, কারো মা। কিন্তু সে তো সেখানেই রয়ে গিয়েছে, জীবনটাকে কারোর সাথে নতুন করে শুরু করতে পারেনি। বিয়ের এতগুলো বছর পরেও জিমিনকে কোনোদিনও দিতে পারেনি স্ত্রীর অধিকার। মনে এক কোণে যত্ন করে রেখেছিল তার প্রথম ভালোবাসাটাকে, আজও ভুলতে পারেনি তাকে। সুগা এসব নিয়ে ভাবছিল, তখনই রুমে জিমিন প্রবেশ করে আর বলে, আই এম সরি সুগা, আমার একটা ভুলের জন্য আজ তোমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আমাকে দয়া করে মাফ করে দিও। আমি জানি তুমি এখনো তেকে ভালোবাসো, আজও ভুলতে পারোনি তাকে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না যে তুমি তের সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে তাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিলে। আমি যদি এই কথাটা আগে জানতাম, তাহলে কোনোদিনও আমি তোমাদের মাঝে আসতাম না। প্লিজ সুগা, প্লিজ ফরগিভ মি। জিমিন, প্লিজ কান্না করো না। এটা যেমন তোমার দোষ ছিল, তেমনি আমারও দোষ ছিল। আমাদের দুজনেরই উচিত হয়নি ওদের ভালোবাসা নিয়ে এভাবে খেলা করার। কিন্তু আমি ভালোবাসার অভিনয় করতে গিয়ে সত্যিকারে ভালোবেসে ফেলেছিলাম তেকে, কিন্তু আল্লাহ হয়তো ওকে আমার ভাগ্যে লিখেনি। তাই তো ভালোবাসা পেয়েও আমি হারিয়ে ফেলেছিলাম, তাও সারা জীবনের জন্য। আমাকে মাফ করে দিও জিমিন। আমাদের বিয়ের এতগুলো বছর পরেও আমি তোমাকে স্ত্রীর অধিকার দিইনি বলে তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সবসময় মনে হতো আমি তোমার কাছে গেলে আমার ভালোবাসার মানুষটাকে ধোঁকা দেওয়া হবে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা অনেক আগেই অন্য কারো হয়ে গিয়েছে। আমার তোমার উপর কোনো রাগ নেই জিমিন, তুমি অন্যায় করলে এই অন্যায় তো আমিও করেছি। থ্যাংক ইউ সুগা, আমাকে বুঝতে পারার জন্য। আমি তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভালোবেসে ফেলেছি। হয়তো তোমার অবহেলা সহ্য করেও তোমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা মাথায় আনিনি। অনেক তো হলো, এবার কি আমরা আমাদের জীবনটাকে নতুন করে শুরু করতে পারি না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি সুগা, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার হয়ে। আমি চেষ্টা করবো জিমিন তোমাকে ভালোবাসার। জানি না কতক্ষণে ভালোবাসতে পারবো, কিন্তু তবুও আমি তোমার পুরো খেয়াল রাখবো। সুগার কথায় জিমিন অনেক খুশি হয়। জিন, আই লাভ ইউ টু আরিম। জিন, তুমি জানো আমি কত ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। না হলে মা বাবা মারা যাওয়ার পর আমি একদম ভেঙে পড়েছিলাম, তখন তুমি ছিলে আমার সাথে, আমার ছায়া হয়ে সামলিয়েছো আমাকে, আমার পরিবারকে। আরিম, আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিপদের সময় কিভাবে ভালোবাসার মানুষটাকে একলা ফেলে চলে যাবো বলো তো? এজন্য আমি তোমাকে এত ভালোবাসি। তুমি সত্যি অনেক ভালো জিন। হয়েছে, আর ঢং করতে হবে না, এবার আমার থেকে দূরে সরে বসো, একটু পরে সবাই এখানে চলে আসবে। আসলে জিন আরিমের কোম্পানিতে কাজ করতো। আরিম প্রথম দেখাতে
সাথে জিনের প্রেমে পড়ে যায়। তারপর আরেম জিনকে প্রপোজ করে, কিন্তু জিন না করে দেয়। পরবর্তীতে আরেমের ভালোবাসা দেখে জিন রাজি হয়ে যায়। তারপর তারা দুজন ভালোবাসার সম্পর্কে জড়ায়। তাদের সম্পর্কের কিছুদিনের মধ্যেই আরেমের বাবা ভীষণ অসুস্থ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এত বড় আঘাত সহ্য করতে না পেরে আরেমের মাও মারা যায়। আরেম বাবা মার এমন মৃত্যুতে অনেক ভেঙে পড়ে, কিন্তু জিনটাকে সামলে নেয়। আরেমের বাবার শেষ ইচ্ছা ছিল তার বন্ধুর মেয়ে জিমিনের সাথে তার ছোট ছেলে সুগার বিয়ে দেবে। বাবার শেষ ইচ্ছা রাখার জন্য সুগার বিয়েতে রাজি হয়ে যায়। ওদিকে তে আর জাঙ্কু তেকুক তো আবার ঘুমিয়ে পড়েছে। তুমি এখানে থাকো, আমি গোসল করে আসছি। আমার কেমন যেন আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তে দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। কি? একদম না, তুমি আমার সাথে যাবা না। তুমি এর আগে যতবার আমার সাথে বাথরুমে গিয়েছো ততবার আমাকে জ্বালিয়েছো, তাই আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। তে প্লিজ। তে জাঙ্কুকের এমন চেহারা দেখে গলে যায়, আর কিছু বলতে পারে না। এই সুযোগে জাঙ্কুক তেকে নিয়ে বাথরুমে ঢুকে যায়। জাঙ্কু, অনেক হয়েছে, এবার আমাকে ছাড়ো। আপু অনেকক্ষণ ধরে আমাদের ডাকছে, তুমি একবার শুরু হলে ছাড়তেই চাও না। তে তোমাকে কাছে পেলে আমার ছাড়তে ইচ্ছা করে না। আজ তোমাকে আমি আবার প্রেগনেন্ট বানিয়ে ছাড়বো। এবার আমার একটা ছোট্ট রাজকন্যা চাই। কি? আমি একটাকে সামলাতে পারছি না, তুমি আবার আরেকটা চাইছো? হ্যাঁ চাইছি, আমার আরো অনেকগুলো বাচ্চা চাই, পুরো ফুটবল টিমের সমান। তাহলে তো এবার আমি শেষ। কিছুক্ষণ পর তারা দুজন ফ্রেশ হয়ে নিচে যায়। তে ভালো করে হাঁটতে পারছিল না। সবাই এমন করে ওদের দিকে তাকিয়েছিল, তে তো লজ্জায় শেষ। মুখ তুলে কারো দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। এদিকে জাঙ্কুক মুচকে মুচকে হাসছিল। আসলে এটা সে ইচ্ছা করে করেছে, যাতে সে সুগাকে বোঝাতে পারে যে তে শুধু ওর। তের উপর শুধু জাঙ্কুকের অধিকার রয়েছে। কিছুক্ষণ পর সকলে খাওয়া দাওয়া শেষ করে। জিন তের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। কান্তের গলায় গলে ঠোঁটের কামড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেটা জাঙ্কুক ইচ্ছে করে দিয়েছে। তে আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, চলে গেল নিজ রুমে। এভাবেই কিছুদিন কেটে যায়। তে আর জাঙ্কুক এখনো দেশে রয়েছে। তাদের কানাডার সকল বিজনেস তাদের বন্ধু জিহব দেখাশোনা করছে। তে নিজের রুমের ভিতরে বসেছিল। তেকুক জিনের সাথে খেলা করছে। তে আমি আসবো। তে জিমের দিকে ঘুরে তাকায় আর বলে, ভেতরে এসো। তে আই এম সরি, আমার ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার তোমাদের সাথে এরকম করাটা উচিত হয়নি। যার শাস্তি আমি আজ পর্যন্ত পেয়ে যাচ্ছি, যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিচ্ছি। সত্যি বলতে আমার তোমার উপর কোনো রাগ নেই, এসব কিছু বোধহয় আমার ভাগ্যেই ছিল। তুমি সত্যি অনেক ভালো তে। আর জাঙ্কুককে বলে দিও ও যেন আমাকে মাফ করে দেয়। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, তার সামনে গিয়ে মাফ চাওয়ার মতো সাহস আমার কাছে নেই। বলে জিমিন ঘর থেকে বেরিয়ে যায়। তে জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এর মধ্যে সবাই জানতে পারে যে তে আবারও প্রেগনেন্ট। জাঙ্কুক এই খবর পাওয়া মাত্রই খুশিতে যেন পাগল হয়ে যায়। তে কোলে নিয়ে ওর সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দিতে থাকে। জিনও অনেক বেশি খুশি হয়, সাথে বাড়ির সবাই। সুগাও তেকে খুশি দেখে অনেক খুশি হয়। ভালোবাসার মানুষের খুশির জন্য সবকিছু মুখ বুজে সহ্য করা যায়। সুগা আর জিমিন এখন একে অপরের সাথে অনেক ভালো আছে। তাদের মধ্যে এখন সম্পর্ক স্বাভাবিক। একজন স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক থাকে ঠিক সেরকম। জিন তে আর জাঙ্কুকে কানাডায় যেতে দেয়নি, কারণ সে চায় তের সন্তান এখানে জন্ম নিক। জিন তেকুকের সময় তাদের পাশে থাকতে পারেনি, তাই এখন সে চায় তের এই বাচ্চা না হওয়া পর্যন্ত তার যত্ন নিতে। সবাই মিলে তের অনেক বেশি যত্ন করে, সাথে জাঙ্কুক তো আছেই। তেকুকের সাথে সুগা জিমিনের অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। তারা সবাই মিলে একসাথে একই বাড়িতে থাকতে শুরু করে। সুগার প্রথম একটু খারাপ লাগলেও এখন আর লাগে না, কারণ জিমিন তার ভালোবাসা দিয়ে সুগার মন জয় করে নিয়েছে। দেখতে দেখতে কেটে যায় 9টি মাস। আজকে তের ডেলিভারি। সবাই হাসপাতালের কেবিনের বাইরে বসে অপেক্ষা করছে। তেকুক জিমিনের কাছে বাড়িতে রয়েছে, কারণ জিমিন এখন 5 মাসের প্রেগনেন্ট। জাঙ্কুক টেনশনে এক জায়গায় স্থির থাকতে পারছে না, বারবার এদিক ওদিক পায়চারি করছে। জাঙ্কুক শান্ত হয়ে বস, একটু পরে আমরা খুশির খবর পেয়ে যাব। তখনই সেখানে একটা ডাক্তার এবং একটা নার্স আসে। নার্সের কোলে একটা ফুটফুটে সন্তান। জাঙ্কুক ডাক্তারকে দেখা মাত্রই দৌড়ে যায় ডাক্তারের কাছে আর বলে, ডাক্তার আমার স্ত্রী কেমন আছে? উনি সুস্থ আছে, আর আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, একদম আপনার স্ত্রীর মতো সুন্দর। ডাক্তারের শেষের কথাটা জাঙ্কুকের মোটেও পছন্দ হয়নি, কিন্তু তখন সে কিছুই বলে না। নার্স এসে বাচ্চাটাকে জাঙ্কুকের কোলে দেয়। জাঙ্কুক প্রথমবারের মতো তার মেয়েকে দেখে কান্না করে দেয়। ঠিক এরকমই অনুভূতি হয়েছিল সে যখন তেকুকে প্রথমবার কোলে নিয়েছিল। একে একে সবাই এসে বাচ্চাটাকে কোলে নেয়, সাথে সুগাও। পরিবারের সবাই অনেক খুশি। কয়েকদিন পর থেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জাঙ্কুক তার স্ত্রী সন্তানদের অনেক খেয়াল রাখে। তেকুক তো তার বোনকে পেয়ে অনেক খুশি, সারা বাড়ি লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এভাবেই আরো কয়েকটা দিন কেটে যায়। তে আর জাঙ্কুকের মেয়ের নাম রাখা হয় তেকুকি। তে ঘরে বসে টিভি দেখছিল, তখন সে নিউজে দেখতে পায় যে ডাক্তারটা তার অপারেশন করেছিল, সে ডাক্তারটা নাকি আজকে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তা ঘরে বসে নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখনই তে তাকে জিজ্ঞেস করে, জাঙ্কুক, দেখেছো যে ডাক্তারটা আমার অপারেশন করেছিল, সে ডাক্তারটা না আজ মারা গিয়েছে। জাঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ও আচ্ছা।
যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। জীবনে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। এদিকে জাঙ্কুক তেকে নিয়ে কানাডায় ফিরে আসে। তারা দুজন তাদের সন্তানদের নিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর কেউ যদি তেকে নিয়ে কোনো কথা বলে তাহলে তো জাঙ্কুক ওকে দিনের ভেতরে তারা দেখিয়ে দেয়।